চরকায় সম্পদ, চরকায় অন্ন, বাংলার চরকায় ঝলকায় স্বর্ণ, বাংলার মসলিন, বগদাদ রোমচিন, কাঞ্চন তৌলেই কিনতেন একদিন। এই ছন্দের কবিতা শুনে অনেকেই আপনারা ধরতে পেরেছেন কার কবিতা। বলার অপেক্ষা রাখে না, তিনি সত্যেন্দ্রনাথ দত্ত, ছন্দের জাদুকর যাকে বলা হয়। বাংলা তাঁত নিয়ে তার এই কবিতার মধ্যে এই যে তার 4 লাইনের যে কবিতা, তার এই 4 লাইনেই কিন্তু অনেক কিছু বলা হয়ে গেছে এবং এটা দিয়েই মূলত ভূমিকা শুরু হয়েছে এই বইটা। যে বইটার কথা আমি আগের দিন বলেছিলাম, তার নাম বাংলা তাঁতি ও তাঁতশিল্প। এটা লিখেছেন সুজিত দাস। তিনি আসলে একজন সাবেক অধ্যাপক এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন, সরকারি কাজ করেছেন, অবশ্যই পশ্চিমবাংলায়। তার এই ধরনের কাজ তার পছন্দ এবং সেই ধরনের বই তিনি লিখে থাকেন। এই বইটাও তিনি লিখেছেন। এখানে অনেক তথ্য আছে, সে বিষয়ে সন্দেহ নেই। যেমন আমরা যদি একটু সেদিকে চোখ রাখি তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের হস্ত তাঁত শিল্প ও তার ক্রমবিবর্তন, বঙ্গদেশে বস্ত্র উৎপাদন ব্যবস্থার ক্রমবিবর্তন। সেখানে তিনি মসলিন থেকে শুরু করে জামদানি, বালুচরী, টাঙ্গাইল, হুগলি জেলার বস্ত্রশিল্প ইত্যাদি আছে এবং তার যে শেষ পরিচ্ছদ, সেই পরিচ্ছদে জাত ধর্ম, বারব্রত, সাহিত্য, সামাজিক এবং পেশাগত লোকসংস্কারে বাংলা তাঁতি, এইগুলো নিয়ে তিনি আলাপ করেছেন। আর আছে কিছু নির্দেশিকা, সব মিলিয়ে 250 পৃষ্ঠার একটা বই। এই বইতে তিনি কিছু ছবিও ব্যবহার করেছেন বিভিন্ন শাড়ি। তবে তিনি যেভাবে একেবারে মসলিন, জামদানি এগুলোকে আলাদা আলাদা করে লিখেছেন, হুগলি জেলার বস্ত্রশিল্পকে তিনি আলাদা আলাদা না করে তিনি এক জায়গায় নিয়ে আসছেন। আহ, এর কারণটা খুব একটা অনুমেয় নয়। তবে পশ্চিমবঙ্গের হস্ত তাঁত শিল্প ও তার ক্রমবিবর্তনে তিনি আহ, আহ, লিখেছেন আসলে বাংলা ভাগ হওয়া এবং সেইটার যে বিষয়গুলো সেখানে তিনি লিখেছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশের প্রাচীন বস্ত্র বয়ন শিল্প কেন্দ্রগুলির মধ্যে অন্যতম প্রধান কেন্দ্র ছিল ঢাকা ও টাঙ্গাইল। এইটা আহ, সবকিছু যে পুরোটাই যে ঠিক তা না, কারণ বাংলাদেশের অন্যান্য জায়গাতেও সে মানে কাপড় তৈরি হতো এবং তার আরেকটা জায়গা হচ্ছে রাজশাহী, সেটাও তো ছিলই। আর প্রাচীন গৌরব, সেখানেও তিনি বিস্তারিত আলোচনা করেছেন। সেই সবিস্তারে আমি না যাই। তাতে মহিলাদের ভূমিকা, সেটাও তিনি বলেছেন এবং সেই ভূমিকা বর্তমানে দিকে যদি আমরা তাকাই তাহলে আহ, কোনো অংশে কমেনি, বরঞ্চ বেড়েছে। সেটা জামদানি তার সবচেয়ে বড় প্রমাণ, মসলিন তার সবচেয়ে বড় প্রমাণ। যে বিষয়টা নিয়ে আমি একটু বলবো, যে যে তথ্যটা আমার কাছে আহ, মনে হয়েছে যে ঠিক না, আমি যেটাকে অপতথ্য বলেছি, সেই জায়গাটায় আমি একটু আসতে চাই। বইটার ভিতরে অবশ্য কিছু ছবি টবিও আছে, রঙিন ছবি বা পুরনো ঐতিহাসিক কিছু ছবিও তিনি দিয়েছেন। কিন্তু আমি যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে মসলিন প্রসঙ্গে। তিনি বলেছেন যে নূরজাহানের সময় মসলিন ঢাকায় তৈরি আরো গতিশীল হয় বা বেগবান হয়, কিন্তু সেটা ঠিক না। বাংলাদেশে এবং বিশেষত ঢাকায় বা ঢাকা তার পার্শ্ববর্তী অঞ্চলে মসলিন তৈরি হয়ে আসছে 5,000 বছর ধরে এবং 3,000 বছর আগে যে মসলিন আহ, প্রাকৃতিক নীলে রাঙিয়ে মিশরে রপ্তানি করা হতো, যে কাপড় দিয়ে আহ, মামিকে পেঁচানো হতো বা র্যাপ করা হতো, সেটা ঢাকা থেকে যাওয়া, এই বাংলা থেকে যাওয়া কাপড়। অতএব নূরজাহানের ঘটনা অনেক পরে। আর জামদানির কথা তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে জামদানিকে মসলিন বলে বিবেচনা করা যেতে পারে, কথাটা একদমই ঠিক না। তার কারণ জামদানি অবশ্যই মাসলিনের সর্বশেষ ধরন, মানে মাসলিন বিলুপ্তির পর, মানে আমরা যেটা মসলিন কাপড় বলি সেই কাপড় ছিল হচ্ছে একেবারে প্লেন কাপড়। আর জামদানি হচ্ছে, জামদানিতে ফুল করা হয়, সেটা হাতে ফুল তোলা হয় বা হাতে নকশা তোলা হয়, এই জন্য এটাকে বলে ফিগার্ড মাসলিন। তো এই একটা ধরনই টিকে ছিল, যা মাসলিন পরবর্তীতে আবার পুনরুজ্জীবিত করা হয়েছে বা বাংলাদেশ সেটা করেছে সফলভাবে, সেইটা অন্য হিসাব। কিন্তু আহ, উনি জামদানি সম্বন্ধে যেসব উনি বলেছেন, জামদানি বিশ্ববিখ্যাত ছিল তার আহ, বিভিন্ন রঙের নকশার জন্য। জামদানিতে নকশা, যে রং, সেটা অনেক পরে এসেছে। পূর্ববর্তীতে এত মানে রং ছিল না, রঙের ঘটনা অনেক পরের। আর জামদানি নিয়ে তিনি যেসব তথ্য দিয়েছেন সেই জামদানিগুলো আসলে সব তথ্য সঠিক নয়। তিনি কিছু অবশ্য আহ,
অন্যান্য কথাও বলেছেন যে প্রাচীনকালে বাংলাদেশের ঢাকা শহর ও তার আশপাশের বেশ কয়েকটি অঞ্চলেই মসলিন ও জামদানি বয়নের বিষয়টা সীমাবদ্ধ ছিল। তাঁতিরা মসলিন বুনুন অথবা সাধারণ কাপড়। বল্লাল সেনের জাতগোত্র ভাগ অনুযায়ী তারা ছিলেন নমশূদ্র। আহ, এই ধরনের কিছু তথ্য তিনি দিয়েছেন, এবং তারপরে তিনি যে জিনিসটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে বিশেষ করে মসলিন সম্বন্ধে তিনি বলেছেন যে 1947 সালে দেশভাগের পর ঢাকা নারায়ণগঞ্জ এলাকার হিন্দু তাঁতিরা ভারতে চলে আসেন। তারা মূলত নদিয়া, রানাঘাট এবং ফুলিয়া অঞ্চলে বসতি স্থাপন করেন। এই সময়ে উদ্বাস্তু তাঁতিদের হাত ধরেই এদেশে জামদানি কাপড় বোনার কাজের সূচনা হয়। এই তথ্যটা একেবারেই ঠিক না। কারণ ঢাকা এবং নারায়ণগঞ্জের যে বয়ন শিল্পীরা বুনতেন, জামদানি বুনতেন, এরা পুরোপুরি মুসলমান। আর মসলিন যখন বোনা হতো তখন হিন্দু বয়নশিল্পীরাও মসলিন বুনতেন, কিন্তু তারা জামদানি বোনেননি এই কারণে যে জামদানি আহ, ততদিনে অনেক বয়নশিল্পী বিভিন্ন